নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আজ শনিবার একটু বাইরে বেরিয়েছি। আমাদের বাড়ি থেকে 500 মিটার দূরেই রয়েছে এই বিশাল বড় দোকানটা। শনিবার রোববার তো ভিড়ের পরিমাণ আরও বেড়ে যায়, সেই জন্য শনিবার রোববার যাই না। যাওয়ার পথে বললো এই সুন্দর দেখতে চার্চটাও। যাকে তোমরা হয়তো ভাবছো যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি একটা মাটির কলসি নিতে। আসলে চেন্নাইতে এতটাই গরম পড়েছে যে ঠান্ডা জল না খেলেই না। আর ফ্রিজ থেকে তো ঠান্ডা জল খাওয়া যায় না, খেলেই গলার অবস্থা একদম যায়, কথা বলতেই পারি না। তোমরা আমার গলার আওয়াজটা শুনে বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু আমার বড্ড ঠান্ডা লেগেছে এই ফ্রিজের জল খেয়ে। যাকগে, এইদিকে ওইদিকে ঘুরতে ঘুরতেই আমরা চলে আসলাম একটা মাটির দোকানে। এই দোকানটার দিকে আমার অনেক দিন ধরেই চোখ ছিল। যখনই এই রাস্তাটার উপর দিয়ে যাই তখনই চোখে পড়ে এত সুন্দর সুন্দর মাটির কাজ। ভাবছিলাম অনেক দিন ধরেই যে এই দোকানে আসবো, কিন্তু কি নিতে আসবো, কোনো কাজই তো ছিল না। আজ যখন মাটির কলসি নিতে এসেছি তাই ভাবলাম যে ভেতরে আজ ঢুকেই পড়ি। আর আমি যখন যাচ্ছি তখন তো তোমরা যাবেই। চেন্নাইয়ের লোকেরা এখনো মেন গেটের সামনে লাগায় একটা রাক্ষসের মুখ, যাকে বলে ব্রহ্ম রাক্ষস। সাধারণত এইগুলো যাতে নজর না লাগে সেই জন্যই লাগানো হয়। হঠাৎই আমার চোখে পড়ে গেল একটা ফুলের টব। বেশ আধুনিক ধরনের না, তবে এটা কচ্ছপের মতন না ব্যাঙের মতন কি জানি। তোমাদের কি মনে হয় আমায় কমেন্টে কিন্তু জানিও। তবে ভিতরে ঢুকেই আমি আশ্চর্য হলাম এই জিনিসটা দেখে। এই জিনিসটা আসলে কি? একটা মহিলা যার শিং আছে, পাখনা আছে, 4টা পাও আছে। জানি না, হবে এখানকার কালচারের কোনো কিছু, সেটা আমার ঠিক জানা নেই। আমি কাউকে জিজ্ঞাসা করে যদি জানতে পারি তাহলে তোমাদের জানাবো। আশেপাশে দেখছি অনেক ছোট ছোট মূর্তি আছে, যেইগুলো আমাদের ওখানেও পাওয়া যায়। তবে বেশিরভাগ দোকানেই আমি দেখেছি গণেশ ঠাকুরের মূর্তি, গৌতম বুদ্ধের মূর্তি, রাধা গোবিন্দর মূর্তি, এই সমস্ত মূর্তিগুলোই বেশি। হঠাৎই আমার চোখে পড়ে গেল এই ফুলের বাসটা। কি অসম্ভব সুন্দর দেখতে, একদম ছোট্ট মুখ আর লম্বা। গণেশ ঠাকুরের মুখটা দেখো, চোখটা কি মায়াবী। আছে অনেক মাটির চাইনিজ চেনও, যেটা দিয়ে খুব সুন্দর আওয়াজ আসছে। দোকানের আরও ভেতরে ঢুকে পড়লাম। প্রতিটা মূর্তি ভীষণই সুন্দর, এত সুন্দর করে কারুকার্য করা। আমি তো দেখতে দেখতে অবাকই হয়ে পড়ছি। এই গণেশ ঠাকুরের মূর্তিটাই দেখো, কালো রঙের এই গণেশ মূর্তি, যার উপরে রয়েছে 3টে সাদা রঙের তিলক। আরও দোকানের ভেতরে ঢুকে পড়লাম। দেখছি আরও কি ভালো ভালো জিনিস আছে, কিন্তু কোনটা ছেড়ে যে তোমাদের কোনটা দেখাই। প্রতিটা মূর্তি এতটাই সুন্দর। তবে এই গণেশ মূর্তিটা একটু আলাদা ধরনের, একটু আধুনিকতার ছোঁয়া রয়েছে, মাথাটা সাইড করে। তবে আমার ভালো লাগলো এই শঙ্খের মধ্যে গণেশ ঠাকুরটা, কি সুন্দর না? যার পেছনে রয়েছে একটা নীল রঙের কৃষ্ণ ঠাকুর। আরও একটি গণেশ মূর্তি তোমাদের দেখাই, কিন্তু হঠাৎ আমার এই জিনিসটা চোখে পড়লো। বেশ সুন্দর জিনিসটা। আমার যদি চেন্নাইতে বাড়ি থাকতো তাহলে এই মূর্তিটা আমি অবশ্যই কিনতাম। ঠিক এরই পিছনে রয়েছে একটা ছোট্ট বুদ্ধ মূর্তি। আরও অনেক কিছু আছে, তোমাদের একটু শর্ট করে দেখিয়ে দিই। গোটা দোকান একদম মূর্তিতেই ভর্তি। কি আশ্চর্য, কি সুন্দর সুন্দর সমস্ত মূর্তিগুলো। তবে এতগুলো মূর্তির মধ্যে কিছু কিছু মূর্তি একদমই আলাদা, যেগুলো সচরাচর আমি পশ্চিমবঙ্গে কোনোদিনই দেখিনি। একদমই আলাদা, তবে কম বেশি একই ধরনের। যেমন এই হাতি ঘোড়াগুলোকেই দেখো, চেন্নাইতেও পাওয়া যায় আর পশ্চিমবঙ্গেও পাওয়া যায়। তবে এই কালো কালো ঘোড়াগুলো দেখতে এতটাই সুন্দর যে তোমাদের না দেখিয়ে পারলাম না। তবে এই শিংআলা মহিলা পাখির মতন জিনিসটাকে কোনোদিনই আমি দেখিনি পশ্চিমবঙ্গে। দেখছি সুন্দর একটি কালো রঙের রাধাকৃষ্ণর মূর্তি। আর তারপর হঠাৎই আমার চোখে পড়ে গেল এখানকার তিরুপতি বালাজির মূর্তি। তিরুপতি আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না, এই ধরো 5-6 ঘন্টা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো চেন্নাইতে এসে আমার হয়ে গেল 3 বছর, কিন্তু তারপরও আজ পর্যন্ত তিরুপতি যাওয়ার আমার সুযোগ হয়ে উঠলো না। অনেকবারই যেতে চেয়েছি, কিন্তু হয়েই উঠে না। প্রথমে তো আমি প্রেগনেন্সির জন্যই আটকে গেলাম, তারপর ছোট বাচ্চা নিয়ে যাওয়ারই সুযোগ হয় না। এখন যখন যেতে চাইছি তখন সবাই বলছে খুবই গরম। দেখি যদি পুজোর সময় যেতে পারি তো। দোকানের প্রায় অর্ধেকটা তোমাদের দেখানো হয়ে গিয়েছে, তাতেই আমি মুগ্ধ হয়ে গিয়েছি। তবে গোটা দোকানে আমি এই প্রথম দেখলাম একটা শিব মূর্তি। শিব মূর্তির সংখ্যা খুবই কম, তবে ভরে ভরে আছে অনেক গণেশ মূর্তি। হঠাৎই আমার চোখে পড়ে গেল এই মূর্তিটা। এই মূর্তিটার সাইজ অনেকটাই ছোট, তবে এরকমই 3টে মূর্তি দোকানের বাইরে লাগানো আছে। আমি যখন দোকান থেকে বেরোবো তখন তোমাদের দেখাবো। কি সুন্দর না রাধাকৃষ্ণর মূর্তিগুলো, অসম্ভব সুন্দর। কিন্তু ওই দেখো আমাদের মতন আরও কিছু লোক এসেছে এখান থেকে মাটির জিনিস নেওয়ার জন্য, কিন্তু তাদের সাথে যখন আমার কথা হলো তখন আমি জানতে পারলাম তারা মুম্বাই থেকে এসেছে আর চেন্নাইতে এসেছে ঘুরতে। রাস্তা দিয়ে যখন যাচ্ছিল তখন এই দোকানের এত সুন্দর সুন্দর জিনিস দেখে তারাও আমাদের মতন আটকিয়ে পড়েছে আর দোকানের ভেতরে চলে এসেছে।
দোকানের ভেতর দিকটা আমরা মোটামুটি দেখে নিয়েছি, এবার চলো বাইরের দিকে যাওয়া যাক। যদি চেন্নাইতে বাড়ি হতো তাহলে হয়তো এখান থেকে কোনো মূর্তি আমরা নিয়ে যেতাম, কিন্তু চেন্নাইতে বাড়ি না, বাড়ি আমাদের মালদাতে। এখান থেকে মাটির জিনিস বয়ে নিয়ে যাওয়া প্রায় অসম্ভবই। দোকানের ভেতর দিকটা যতটা সুন্দর, বাইরের দিকটাও ততটাই সুন্দর। এই ছবিটাকে দেখছো, দেখে আমি মন্ত্রমুগ্ধ হয়ে পড়লাম। তবে বাইরের দিকে যে সমস্ত মূর্তিগুলো আছে সেইগুলোর বেশিরভাগই রং করা নেই, সম্ভবত রং করা হবে। বাইরেও আমার চোখে পড়ে গেল একটা শিব ঠাকুরের মূর্তি, সামনেই ওনার বসে আছে, আর তার পাশেই রাখা আছে কিছু মাটির হাঁড়ি, মাটির কলসি। আর তোমাদের যেমন বলেছিলাম যে রং করা নেই, সেইগুলোই দেখো, বিনা রং করেও এইগুলো বেশ সুন্দর। তবে এখানকার তুলসীর থানগুলো তোমরা দেখো, কি সুন্দর না তুলসীর থানগুলো। কিন্তু এটা কি ব্যাঙের মতন আর উপরের দিকে ফুটো, মানে এটা কি কোনো টব না অন্য কিছু? এই মূর্তিটার কথা মনে আছে যেটা ভেতরের দিকেও ছিল। তবে এখানে তিনজন তিনটে জিনিস বাজাচ্ছে, একজন হারমোনিয়াম, একজন তবলা আর একজন সানাই। বেশ সুন্দর, বড় বড় চোখ, টিকালো নাক আর একটা লম্বা মোচ। তবে রং করা এখনো সম্পূর্ণ হয়নি। এটাই হলো সেই দোকান, দোকানের নাম সাই টেরাকোটা। সামনে দেখতে পাচ্ছ একটা সরস্বতী ঠাকুরের মূর্তি, আর সরস্বতী ঠাকুরের মূর্তির নিচে রয়েছে দুটো সিংহের মূর্তি। সিংহর মূর্তিগুলো দেখে তো আমার দুর্গা ঠাকুরের কথাই মনে পড়ে যায়। যাকে সিংহ মূর্তির পাশে আছে দুটো সেই ব্রহ্ম রাক্ষসের মূর্তি, আর তার ঠিক পিছনে আমার চোখে পড়ে গেল একটা পাখি, বেশ সুন্দর। কিছুক্ষণ আগে যে তোমরা সরস্বতী ঠাকুরের মূর্তি দেখেছিলে, ভেবেছিলে আমাদের মতন এদেরও সরস্বতী পুজো হয়, কিন্তু না, আমাদের সরস্বতী পুজো হয় ফেব্রুয়ারি মাসের দিকে, তাই তো? কিন্তু এখানে পুজো হয় সেপ্টেম্বর অক্টোবরের দিকে। নবরাত্রি মানে আমাদের যেটা নবমী, নবমীর 9 দিন পরে এখানে পুজো হয় সরস্বতী ঠাকুরের। আর সরস্বতী ঠাকুরকে এখানে আয়ুধ পুজো বা অস্ত্র পুজোও বলা হয়। দোকানটা মোটামুটি ঘুরে নেওয়া হয়ে গিয়েছে, এবার যেটা কিনতে এসেছি সেটাই নিই, একটা মাটির কলসি। তবে হঠাৎই আমার মনে হলো যে এত দূর যখন এসেছি তাহলে শুধু মাটির কলসিই নিব, অন্য কিছু নিব না। তাই নিয়ে নিলাম একটা মাটির হাঁড়িও। এবার আমরা চলছি বাড়ির দিকে। তবে এই জিনিসগুলোকে যখন কিনছিলাম তখন এই দোকানের ওনার অর্ণবকে বলেছিল জিনিসগুলোকে জলের মধ্যে 1 রাত ডুবিয়ে রাখার জন্য। আরও ভালো হয় যদি জিনিসগুলোকে রাইস ওয়াটারের মধ্যে ডুবিয়ে রাখে। যখন যাচ্ছিলাম তখন আমাকে অর্ণব এই কথাটি বলে। তখন আমি জিজ্ঞাসা করি রাইস ওয়াটার মানে কি, চাল ধোয়া জল না ভাতের মারের জল? সেটা অর্ণব ঠিক করে আর জিজ্ঞাসাই করেনি। অবশেষে 1 রাত আমরা নর্মাল জল দিয়ে জিনিসগুলোকে ডুবিয়ে রেখেছিলাম, আর পরের দিন চাল ধোয়া জল দিয়ে আবার ডুবিয়ে রেখেছি। জানি না 2 দিন এইভাবে ভিজিয়ে রাখাটা আমাদের ঠিক হয়েছে না ভুল। তবে আমরা এখন ধুয়ে টুয়ে জিনিসটাকে উঠিয়ে দিয়েছি একটা ছোট্ট স্ট্যান্ডে। এই স্ট্যান্ডটা আমরা এই মাটির কলসির জন্যই কিনেছি। এবার চলো খেয়ে দেখি যে জলটা আদৌ ঠান্ডা হয়েছে কিনা। আচ্ছা, তোমাদের তো এই কলসিটার দাম বলতেই আমি ভুলে গিয়েছি। এই কলসিটার এই ঢাকনা সমেত এটার দাম নিয়েছে 450 টাকা। আর তার পাশে যে মাটির হাঁড়িটা দেখতে পাচ্ছ, ওই মাটির হাঁড়িটা এর সাথেই আমরা কিনেছিলাম, যার দাম নিয়েছিল 150 টাকা। কি মনে হয় ঠিক আছে দামটা? তোমাদের ওখানে কত দাম আমায় কমেন্টে জানিও। কিন্তু জলটা খেয়ে অনেকদিন পর শান্তি পেলাম। ফ্রিজের জলও না যে কনকনা ঠান্ডা, একদম যেমন চাই ঠিক সেরকমই। তাহলে চলো আজকের মতন ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই 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 করো। আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।